গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নিশান্তে রাত। গল্পের চরিত্রাভিনয় সৃজন, অঙ্কিতা এবং দীপায়ন। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা নিশান্তে রাত। শীতের মরশুমে এত শীত বিগত কয়েক বছরের মধ্যে পড়েনি বললেই হয়। শাল, সোয়েটার, মাঙ্কি ক্যাপ চাপিয়েও শীতকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। অথচ রাখোহরি যেন শীতকেও জয় করে প্রকৃতিকে জানিয়ে দিচ্ছে, আমার নাম রাখোহরি। সামান্য একটা টি শার্ট ও উলিকটের গেঞ্জিতেই শীতের মোকাবিলা করছেও। ইদানিং শীতের দাপটে মর্নিং ওয়াক বন্ধ হয়ে গেছে আমার। তার আরেক কারণ ঘন কুয়াশা। এক হাত দূরের মানুষকেও চোখে দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে লেপের তলাটাকে নিরাপদ আশ্রয় বলেই মনে করছি। কি আর করব, সকাল 6টাতেও ভোর হচ্ছে না আজকাল। রাখোহরি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে 3টেতেই। আজ 2:45 সময় উঠেছে রাখোহরি। উঠেই চা তৈরি করে ডাক দিয়েছে। দাদাবাবু, আপনার গরম জল রেডি দাদাবাবু। আমি বললাম, 1 নম্বর না 2 নম্বরে? 1 নম্বর গরম জল মানে মুখ হাত ধোয়ার, 2 নম্বর হলো চা। রাখোহরি বলল, দুটোই। আমি শয্যা ত্যাগ করে কোনো রকমে উঠে চোখে মুখে জল দিয়ে সোফায় এসে বসলাম। বললাম, হ্যাঁ রে রাখোহরি, এবার একটা গিজারের ব্যবস্থা করতে হবে দেখছি, বুঝলি, না হলে আর চলছে না রে। রাখোহরি বলল, করতে তো অনেক কিছুই হবে, কিন্তু করছেন না কেন বলুন তো? এত পয়সা কে খাবে আপনার? রাখোহরি এবার আমার প্রিয় ক্রিম ক্র্যাকার বিস্কিট ও গরম চা এগিয়ে দিল। আমি বিস্কিট খেয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, তুই আমার জন্য এত করিস, অথচ আমি তোর জন্য কিছুই করতে পারি না রে। তোর কাছ থেকে আমি শুধু সেবার পর সেবাই নিয়ে যাই। রাখোহরি বলল, এটা কি কোনো কথা হলো? ও কথা বলছেন কেন দাদাবাবু? আপনি আমার জন্য যা করেছেন তা নিজের ভাইয়ের জন্য কেউ করে না। আজ আপনি না থাকলে আমি কোথায় তলিয়ে যেতুম বলুন তো? আপনি তো আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু তোর একটা চাকরির ব্যবস্থা তো করে দিতে পারিনি। এই দোহাই আপনার, ওই নামটি মুখে আনবেন না তো। এই বেশ ভালো আছি, সুখে আছি, স্বাধীনভাবে আছি। ওইসব চাকরি বাকরি করা আমার পোষাবে না। তুই? আমি হেসে বললাম, সে কি রে পাগল, এইভাবে কেউ নিজের জীবনকে নষ্ট করে নাকি? নষ্ট? এই জীবনই তো আমি চেয়েছিলুম। এতেই আমি নিজেকে ধন্য মনে করি। আমরা যখন নিজেদের মধ্যে এইসব কথাবার্তা বলছি, সেই সময় হঠাৎই বাইরের রাস্তার দিক থেকে একটি গুলির শব্দ ভেসে আসে। সেই সঙ্গে করুণ এক আর্তনাদ। রাখোহরি আর আমি দুজনেই সচকিত হয়ে উঠলাম। রাখোহরি বাইরের আলো জ্বাললেও আমি টর্চটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। নিজের নিরাপত্তার জন্য পিস্তলটাও সঙ্গে নিতে ভুললাম না। রাখোহরিও সঙ্গে এলো। বাইরে তখন যেমন শীত, চারিদিক তেমনই ঘন কুয়াশায় ঢাকা। পথেও কোনো লোকজনের আনাগোনা নেই। অথচ নিশুতি রাতে কে যে কোথায় খুন হলো তা কে জানে। রাখোহরি এবং আমি দুজনেই তন্ন তন্ন করে খুঁজলাম সর্বত্র, কিন্তু কোথাও কারো কোনো অস্তিত্ব টেরই পেলাম না। না পেলাম হত আহত কাউকে, না কোনো আততায়ীর সন্ধান। পাবই বা কি করে? ঘন কুয়াশার জন্য কিছুই তো দেখাই যাচ্ছে না। যাই হোক, সকাল না হওয়া পর্যন্ত এবং কুয়াশা না কাটলে কিছুই করা সম্ভব নয় বুঝে দুজনেই ঘরে ফিরে এলাম। দরজার কাছে এসে থমকে দাঁড়ালাম দুজনেই। রাখোহরি যাওয়ার আগে দরজার ডোর বোল্ট এঁটে দিয়েছিল। এখন দেখা গেল দরজাটা 2 হাত করে খোলা। বাইরের আলোটা জ্বলছিল, তাতেই দেখলাম দরজার কাছে চাপ চাপ রক্ত। আমরা ঘর থেকে বেরোনোর সময় কিন্তু ওই রক্ত দেখিনি, অর্থাৎ রক্তপাতটা হয়েছে আমরা চলে যাওয়ার পরে। রক্তের দাগ শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও রয়েছে।
দেখে মনে হচ্ছে আহত কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে এসেছে। হয়তো ভেতরেই আছে সে। আমরা সেই রক্ত ফলো করে বাথরুমের কাছে পর্যন্ত এলাম। যা ভেবেছি তাই। বাথরুমের বেসিনের ওপর মুখ থুবড়ে বেসিন আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে এক অল্প বয়সী যুবক। তার জামা প্যান্ট ইত্যাদিতেও রক্ত মাখামাখি। সে আদৌ জীবিত নাকি মৃত তা বোঝা যাচ্ছে না। আমি একটুও বিলম্ব না করে থানায় ফোন করলাম। একজন এসআই ফোনটা ধরেছিলেন। আমার মুখে সব শুনে বিস্ময় প্রকাশ করে বললেন, সে কি? এই তো দেখছি রীতিমতো রোমাঞ্চকর ব্যাপার। এমন ঘটনার কথা গল্পের বইতেও পড়া যায় না। যাই হোক, আপনি একটু অপেক্ষা করুন, বুঝলেন? আমরা এখনই যাচ্ছি। আমি রিসিভার নামিয়ে রেখে সোফায় এসে বসলাম। শেষ রাতে কি ভয়ানক কাণ্ড! রাখহরিও নির্বিকার। কিছুক্ষণ চুপ করে থেকে একসময় সে বলল, আমাদের নজর এড়িয়ে কখন কিভাবে ঢুকলো বলুন তো? আরে আমিও তো তাই ভাবছি। আচ্ছা, তার মানে কি রাস্তায় নয়, আমাদের বাগানে কি গুলিটা লেগেছে নাকি ওর? না না, গুলির শব্দটা রাস্তার দিক থেকেই ভেসে এসছিল। গুলি খেয়েই মনে হয় বাগানে ঢুকে লুকিয়েছিল কোথাও, বুঝলেন? তারপর আমাদের চলে যেতে দেখে খুব সম্ভবত জলের প্রয়োজনে ঘরে ঢুকেছে। কিন্তু ও তো আমাদের কাছে সাহায্য চাইতে পারতো। আর চাইনি এই কারণে যে মৃত্যু যখন সামনে তখন কারো কোনো সাহায্যেই ওর কিছু হবে না। ওর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হলো জলের। তাই পাছে আমরা ওকে বিমুখ করি সেই ভয় ও চুপি চুপি ভেতরে ঢুকে জলের সন্ধানে গেছিল। এই তেষ্টা মিটিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বেচারা। রাখহরির যুক্তিপূর্ণ কথাগুলো শুনে অত্যন্ত খুশি হলাম। বললাম, সে কি রে, তুই তো দেখছি ভেতরে ভেতরে অনেকটা তৈরি হয়ে গেছিস। তোর যা বুদ্ধি তাতে তুই এবার গোয়েন্দাগিরির ব্যাপারে আমাকে সাহায্যও করতে পারবি। রাখহরি হেসে বলল, দাঁড়াও, কি যে বলেন আপনি না। আরে ঠিকই বলছি, তুই যা যা বলেছিস তা একদম যথার্থ। তোর প্রতিটি কথাই যুক্তিপূর্ণ। একটু পরেই পুলিশের গাড়ি এসে থামলো বাড়ির কাছে। এসআই অমল দত্ত, কয়েকজন কনস্টেবল, একজন ডাক্তার ও অ্যাম্বুলেন্স সঙ্গে নিয়েই এসেছেন। আমি প্রথমেই ওদের দরজার কাছে চাপ রক্তের জায়গাটা দেখিয়ে দিলাম, না হলে অসতর্কভাবে পা পড়লে যে কেউ পিছলে যেতে পারে। পুলিশের লোকেরা এসে রক্তাক্ত যুবককে ধরাধরি করে স্ট্রেচারে শোয়ালো। ডাক্তার তাকে পরীক্ষা করতে শুরু করলে আমি বললাম, আশা নেই যদিও, তবুও মনে হয় এখনো মরেনি। ডাক্তার নাড়ি টিপে বলল, স্পন্দন একেবারেই নেই, চোখের পাতাও স্থির, তবে দেহে এখনো উষ্ণতা আছে, বডি কিন্তু শক্ত হয়নি। ওটাই তো রহস্য। যাই হোক, হসপিটালে তো পাঠাই, তারপর ওরা কি বলেন দেখা যাক। অ্যাম্বুলেন্সের লোকেরা বডি নিয়ে চলে গেল। পুলিশও আমার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে যা যা লিখবার লিখে যুবকের পায়ের ছাপ, রক্তের নমুনা ইত্যাদি নিয়ে বিদায় নিল। সবাই চলে গেলে কাজ বাড়ল রাখহরির। ওই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ও ফিনাইল ঢেলে সবকিছু ধুয়ে মুছে সাফ করলো আগের মতোই। অনেক বেলায় রোদ উঠলে আর একবার চা পর্ব সেরে আমি বাইরের রাস্তায় ঘোরাফেরা করতে লাগলাম। দেখি না কোথাও থেকে কোনো রকম সূত্র যদি পাই। কিন্তু না, আমার তদন্তের সুবিধে হয় এমন কোনো সূত্রই আততায়ী রেখে যায়নি কোথাও। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমার দরজার কাজটুকু ছাড়া কোথাও কোনো রক্তের ছাপও চোখে পড়ল না। বাইরে থেকে এসে আমি এবার বাগানময় ঘুরে বেড়াতে লাগলাম, কিন্তু না, কোথাও কোনো চিহ্নই নেই। আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। সেই সঙ্গে মনের মধ্যে অসংখ্য প্রশ্ন তোলপাড় করতে শুরু করলো। যুবকের পরিচয় কি, কোথা থেকে এসেছে ও, কেনই বা খুন হলো, খুনের নেপথ্যে কারা রয়েছে? এত জায়গা থাকতে আততায়ীরা এই হত্যাকাণ্ড বাঁধানোর জন্য আমার বাড়ির কাজটাকেই বা বেছে নিল কেন? এসব প্রশ্নই তোলপাড় করতে লাগলো মনের ভেতর। একটু পরে কাগজওয়ালা কাগজ দিয়ে গেলে রাখহরি স্টিলের ইজি চেয়ারটা বাগানে নিয়ে এসে আমার বসবার ব্যবস্থা করল। হাওয়াটা আজ নেই, তাই ঠান্ডাটা কম লাগছে। আমি মিঠে রোদ্দুরে শাল মুড়ি দিয়ে বসে কাগজের প্রথম পাতায় চোখ রাখলাম। রাখহরি বলল, আচ্ছা,
আপনি ওই নিহতকে কোনো রকম সার্চ না করে পুলিশের হাতে তুলে দিলেন কেন বলুন তো? কারণ আছে রে। কতগুলো ব্যাপারে পুলিশের ক্ষমতা অসীম। যেহেতু কেসটা আমার বাড়ির মধ্যে, তাই আমি এখানকার সব দায়িত্বই পুলিশের ওপর তুলে দিলাম। তবে খুনের তদন্ত আমিই করব। যদি ওর বডি সার্চ করে পুলিশ কোনো কিছুর সূত্র সন্ধান পায়, তাহলে সেই সূত্র ধরেই আমি এগোবো। অবশ্য গুলিবিদ্ধ যুবকের মধ্যে যদি কোনো প্রাণের স্পন্দন আমি টের পেতাম, তাহলে আমি হাত লাগাতাম সব কিছুতে, বুঝলি? কিন্তু যেহেতু ও জীবিত নাকি মৃত ঠিক বুঝতে পারছিলাম না, তাই আমি ইনঅ্যাক্টিভ থাকলাম। রাখহরি আর কিছু না বলে থলে হাতে বাজারের দিকে গেল। আমিও সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদগুলো খুঁটিয়ে পড়তে লাগলাম। এমন সময় ফোনটা বেজে উঠতেই ঘরে এসে ফোন ধরলাম। এসআই অমল দত্ত ফোন করেছেন। বললেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ যুবকের মধ্যে প্রাণের স্পন্দন দেখা দিয়েছে, তবে এখনও সে অজ্ঞান অবস্থাতেই আছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। ইচ্ছে করলে আপনি একবার তাকে দেখে আসতে পারেন। আমি একটুও দেরি না করে তৈরি হয়ে নিলাম। রাখহরি ফিরে এলে ওকে সব কথা বলে সামান্য জলযোগের পর রওনা হলাম থানার দিকে। চার্চের ঘড়িতে তখন 9:05। আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সেটাও ঠিক একই সময় দিচ্ছে। হাসপাতালে গিয়ে দেখলাম পেশেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করে গুলি বার করেছেন, আর বহু কষ্টে জেনেছেন দুটি নাম, জয়দীপ ব্যানার্জি ও পূজা। জয়দীপ সম্ভবত যুবকেরই নাম, কিন্তু পূজা, ওই নাম রহস্যেই ঢাকা রইল। সঙ্গে কোনো কাগজপত্র বা ঠিকানা না থাকায় সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় জ্ঞানহীন এই যুবকের কাছ থেকে আক্রমণকারীদের ব্যাপারেও কিছুই জানা গেল না। যুবকের জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা দিন অধীর আগ্রহে বসে রইলাম, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যের আগেই যুবকটি মারা গেল। বিষণ্ণ মন নিয়ে যখন ঘরে ফিরলাম, তখন দেখলাম আলো জেলে বাইরের দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে রাখহরি। আমি যেতেই আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করল। আমিও চোখের ভাষায় বুঝিয়ে দিলাম, খবর ভালো নয় রে, ছেলেটা মারা গেছে। রাখহরি বলল, হ্যাঁ, ওর নাম ধাম কোনো কিছু জানতে পারলেন? হ্যাঁ, ওই নামটাই যে জানতে পারলাম, জয়দীপ। আর পূজা নামের একটি মেয়ের নামও পেয়েছি, কিন্তু এর বেশি কিছু নয়। আমি কিন্তু দারুণ একটা জিনিস পেয়েছি দাদাবাবু। আমার মনে হচ্ছে তার মধ্যে থেকেই এই রহস্যের জট খুলতে পারে। আমি উৎসাহিত হয়ে বললাম, সে কি পেয়েছিস? এই ভিতরে আসুন। আমি ভেতরে ঢুকেই দেখলাম আমার সোফার সামনে টি টেবিলের ওপর একটি ব্রিফ কেস বসানো আছে। সেটার দিকে তাকিয়েই চক্ষু স্থির হয়ে গেল। বললাম, তুই কোথায় পেলি এটা? বাগানে। বাগানে? হ্যাঁ, এই বিকেল বেলায় বাগানের গাছগুলোতে জল দিতে গেছিলুম। সেই সময় দেখি মাধবীলতার ঝোপের আড়ালে এটা লুকোনো রয়েছে। স্ট্রেঞ্জ। বলে রাখহরির কাঁধে হাত রেখে বললাম, মনে হচ্ছে এই ব্রিফ কেসটাই রহস্যের উৎস, বুঝলি? তবে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করার আগে তুই এতে হাত দিলি কেন? দেখছিস এখন দিনকাল খারাপ, যদি বিস্ফোরক কিছু থাকে ওর ভেতরে। রাখহরি বলল, এই দাদাবাবু, অন্য সময় হলে দিতুম না রে বাবা, তবে এই সকালের ঘটনার পর আমার মনে হলো এই খুনের ব্যাপারটা ওই বিপকেসটাকে নিয়েই। আমি হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে মেটাল ডিটেক্টরের সাহায্যে ব্রিফ কেসটা পরীক্ষা করলাম, কিন্তু না, ওর ভেতরে কোনো বিস্ফোরক কিছু থাকার সংকেত পেলাম না। এখন এটাকে হয় থানায় গিয়ে জমা দিয়ে আসতে হয়, নয়তো নিজেদেরই খুলে দেখতে হয়। রাখহরি এবং আমি অনেক চেষ্টার পর সেটাকে খুলতে পারলাম। তার ভেতরে 500 ও 1000 টাকার নোটের বান্ডেল মিলিয়ে রয়েছে মোট 10 লাখ টাকা। দেখেই চোখ কপালে উঠে গেল। আমি বললাম, বুঝেছি, এর জন্যই এত কাণ্ড। রাখহরি বলল, কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমত এত টাকা চুরি যাওয়া মানে রীতিমতো একটা হইচই পড়ে যাওয়া কথা। ব্যাংক ডাকাতি ছাড়া এতগুলো টাকা হাতে আসা
সম্ভব না। আচ্ছা, এতগুলো টাকা হাতে এলো কি করে বলুন তো? ব্যাংকে ট্যাঙ্কে ডাকাতি করেছে নাকি? আর দ্বিতীয়ত, এই টাকার জন্য যদি কেউ খুন হয়, তাহলে খুনিরা টাকাটা না নিয়েই পালিয়ে গেল কেন? আর তাছাড়া এই টাকা আমাদের বাগানের মধ্যে এলোই বা কি করে? আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে বিষয়টি নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করলাম। তারপর অনেক ভেবে এক সময় বললাম, আচ্ছা দেখ, আমার মনে হয় এই টাকাগুলো ব্যাংক ডাকাতির টাকা নয় তো? অবশ্য না, ব্যাংক ডাকাতি হলে না হইচই পড়ে যেত। আমার মনে হয় নিশ্চয়ই কারো কোনো কালো টাকার হদিশ পেয়ে চোরেরা চোরের ওপর বাটপারি করতে গেছিল। যেহেতু কালো টাকা, তাই টাকার মালিকও ব্যাপারটা জানাজানি করতে সাহস করছে না। তবে এই যে একটু আশার আলো আমি দেখতে পাচ্ছি। কিরকম? অতগুলো টাকার মায়া ওর দলের ওরা কিছুতেই ছাড়তে পারবে না, বুঝলি? ওগুলোর লোভে ওরা নিশ্চয়ই আশেপাশে ঘোরাঘুরি করবে, এমনকি এই বাগানেও আসতে পারে। কাল ওরা খুঁজে দেখার সময় পায়নি, কিন্তু আজকে আসবেই। হ্যাঁ, তো নাও তো আসতে পারে। আরে না রে, আমি বলছি তোকে আসবে। 10 লাখ টাকা মুখের কথা নাকি? আরে কাল রাতেরই ঘটনা। গুলির আওয়াজ শুনেই আমরা আলো জেলে যেহেতু বাইরে বেরিয়ে পড়েছিলাম, তাই যারা এসছিল তারা ধরা পড়বার ভয়ে বাধ্য হয়ে পালিয়ে যায়। আর এই জয়দীপ বলে ছেলেটি সেই সুযোগে আমাদের নজর এড়িয়ে ব্রিফকেসটাকে বাগানে লুকিয়ে রাখে। উদ্দেশ্য একটাই ছিল, যদি ও বেঁচে যায় তাহলে পরে সময় মতো এসে টাকাটা নিয়ে যাবে, আর যদি না বাঁচে তাহলে আর যাই হোক ওর সঙ্গীরা কেউ ওর টাকায় হাত দিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই জয়দীপ ব্যানার্জিটা কে? স্থানীয় কেউ যে নয় তা তো বোঝাই যাচ্ছে। ওর খুনিরাই বা থাকে কোথায়? আর তার চেয়েও বড় কথা হলো, এই এলাকাতে ওরা এলো কি করে? সেরাতে আমরা দুজনে ঘরে বাইরে সব জায়গায় আলো নিভিয়ে পালা করে রাত জেগে বাগানের দিকে নজর রাখলাম। কনকনে ঠান্ডায় কি যে কষ্ট ভোগ করলাম তা আমরাই জানি। কিন্তু না, রাত্রি শেষ হলেও কারো পায়ের ধুলো আমাদের বাগানে পড়ল না। অবশেষে হাল ছেড়ে দিলাম। 2 আর 2 মতো সহজ অঙ্কে এর সমাধান যে হবে না বেশ বুঝতে পারছিলাম। টাকাগুলো নিরাপদ জায়গায় রেখে ব্যাপারটাকে নিয়ে এত বেশি মাথা ঘামাতে লাগলাম যে আমার আহার নিদ্রা প্রায় ঘুঁচে গেল বলা যেতে পারে। এই ঘটনার দিন 2 পরে এসআই অমল দত্ত এমন একটা খবর দিলেন যে আমি তাজ্জব হয়ে গেলাম। তিনি বললেন, কি আশ্চর্য ব্যাপার দেখুন মিস্টার চ্যাটার্জি, যে রাতে জয়দীপ ব্যানার্জি নামে ওই যুবক খুন হয়, ঠিক সেই রাতেই জয়দীপ ব্যানার্জি নামে এক প্রমোটার ডাউন আহমেদাবাদ এক্সপ্রেস থেকে রূপনারায়ণপুরে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এতক্ষণে যেন একটু আশার আলো দেখতে পেলাম। পুলিশ সূত্রে আসা মানে নির্ভরযোগ্য খবর। আমি জিজ্ঞাসা করলাম, তা এই খবরটা পেলেন কি করে? এই জয়দীপের ব্যাপারে তো আমরা সব থানাকে জানিয়েছিলাম, আর এইমাত্র উলুবেড়িয়া থানা থেকে খবরটা পেয়ে আপনাকে জানাতে এসেছি। আমি বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে এই খুন এবং আত্মহত্যার মধ্যে একটা যোগসূত্র রয়েছে। ঘটনাটা যখন একই দিনের, তখন শুধু নামের ব্যাপারেই একটু যা বিভ্রান্তি রয়ে গেল। একই দিনে একই নামে দুজনের এই পরিণতি রহস্যময় নয় কি? আমি বললাম, অন্ধকারের পথ ধরেই যেমন অন্ধকার জগতে পৌঁছানো যায়, তেমনই রহস্যের হাত ধরেই রহস্যর উন্মোচন করতে হবে। কথায় আছে না, যেখানে দেখিবে ঝাই উড়াইয়া দেখো তাই। দেখি না একবার চেষ্টা করে কোনো কিনারায় যদি পৌঁছতে পারি। অমল দত্ত বিদায় নিলে আমি চটপট তৈরি হয়ে নিলাম। রাখহরিকে বললাম, আচ্ছা আমি কখন ফিরবো তার কিন্তু কোনো ঠিক নেই। দেখ, এতগুলো টাকা ঘরে আছে, তুই কিন্তু একদম ঘর থেকে বেরোবি না। কেউ এলেও কিন্তু দরজা খুলবি না, বুঝলি? রাখহরি বলল, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি মৌরিগ্রাম স্টেশনে আসতেই সঙ্গে সঙ্গে একটি মেচেদা লোকাল পেয়ে গেলাম। সেই ট্রেনে কিছুক্ষণের মধ্যেই উলুবেড়িয়ায়। ওখানকার থানার ভারপ্রাপ্ত অফিসার আমার বিশেষ পরিচিত। তার কাছে গিয়ে ওই যাত্রীর খোঁজ খবর নিতেই তিনি বললেন, আমরা এটিকে আত্মহত্যার ঘটনা বললেও মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। তাই নাকি? তাহলে কি মনে হচ্ছে?
মনে হচ্ছে খুন। ভদ্রলোককে ফেলে দেওয়া হয়েছে ট্রেন থেকে। পোস্টমর্টেমের রিপোর্টে জানা গেছে এক ধরনের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল মৃত্যুর আগে। ব্যাপারটা আমার কাছে বেশ সহজ বলে এবার মনে হলো। একজন প্রমোটারের কাছে 10 লক্ষ টাকা থাকা চমকে ওঠার মতো কোনো ব্যাপার নয়। দুষ্কৃতীরা টাকা নিয়ে ভদ্রলোককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। তারপর মৌরিগ্রামের কাছে সিগন্যাল না পেয়ে গাড়ি দাঁড়িয়ে পড়লে নেমে পালিয়ে যায়। বললাম, আচ্ছা, ভদ্রলোকের ঠিকানাপত্র কিছু আছে আপনার কাছে? না, তবে লিউকোমিয়ায় আক্রান্ত পূজা ব্যানার্জি নামে একটি মেয়ের প্রেসক্রিপশন পাওয়া গেছে। প্রেসক্রিপশনটি ডক্টর রমেশ যোগী নামে টাটানগরের একজন নামকরা চিকিৎসকের। কি, পূজা ব্যানার্জি? আচ্ছা, ওতেই হবে। মনে হচ্ছে রহস্যের জটটা এবার খুলতে পারবো। কিন্তু উনিই যে জয়দীপ ব্যানার্জি এবং উনি একজন প্রমোটার, এটা আপনারা জানলেন কি করে? ওর ডেড বডি যখন আমরা রূপনারায়ণের চড়া থেকে উদ্ধার করি, তখন ওর নামাঙ্কিত একটি কার্ড পাই। তাতে শুধুমাত্র নামটুকু ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। তবে প্রেসক্রিপশনটি একটি পলিপ্যাকে মোড়া ছিল বলে বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, অন্য কোনো মালপত্র পাওয়া যায়নি ওর কাছ থেকে? সে ব্যাপারে অনুসন্ধান তো এখনো হয়নি। প্যান্টের পকেটে প্রথম শ্রেণীর একটি টিকিট ছিল। মালপত্রের কিছু থাকলেও তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। হাওড়া স্টেশনে ট্রেন গিয়ে পৌঁছালে বেওয়ারিশ মাল ভ্যাগাবন্ডদের হাতেই চলে যায়, জমা পড়ে না। এ ব্যাপারে ডাক্তার যোশীর সঙ্গে আপনারা কোনো যোগাযোগ করেছিলেন? করেছিলাম, কিন্তু উনি এখন আউট অফ স্টেশন, একটি চিকিৎসক কনফারেন্সে যোগ দিতে পুনায় গেছেন। আমি আর দেরি না করে বাড়ি ফিরে এলাম। একটাই প্রশ্ন এখন আমার মনের মধ্যে তোলপাড় করতে লাগলো। যে ছেলেটি খুন হলো সে তাহলে কে? জয়দীপ ব্যানার্জি এবং পূজা, এই দুটো নাম ও বললই বা কেন? আমি বাড়ি ফিরে এলেও দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধে স্টিল এক্সপ্রেসে রওনা দিলাম টাটানগরের দিকে। টাটানগরে পৌঁছলাম রাত প্রায় 9টা। স্টেশন এলাকাতেই একটি লজে উঠলাম। সেই রাতটা সেখানে কাটিয়ে পরের দিন সকালে গেলাম যোশীর চেম্বারে। যোশী তো আউট অফ স্টেশন, কিন্তু ওর একজন লোককে জিজ্ঞেস করতেই পরিচয় পাওয়া গেল জয়দীপ ব্যানার্জির। বললেন, কার কথা বললেন? বুঝলাম, উনি একজন প্রমোটার, কোটি টাকার মালিক, এখনও বিয়ে করেননি। ওই সাকচিতে একটা ফ্ল্যাটে একাই থাকেন। ওর ছোট বোন পূজার ব্লাড টেস্টে সম্প্রতি লিউকোমিয়া ধরা পড়েছে। তাতেই পাগলের মতো হয়ে উঠেছেন তিনি। ওই বেহালার ম্যান্টনে ওর পরিবারের আর সবাই থাকেন। রাজা বসন্ত রায় রোডে একটা ফ্ল্যাট কিনবারও তোড়জোড় চলছে। মানুষটা খুবই ভালো। হেন মানুষের যে এইরকম পরিণতি হবে বলুন, তা কে জানতো? তবে চান্ডিলে রূপা মহেশ্বরীর কাছে গেলে ওর ব্যাপারে আপনি অনেক কিছু জানতে পারবেন বলে আমার মনে হয়। আচ্ছা, এই রূপা মাহেশ্বরী ওর কে হন? অত্যন্ত আপনজন। ওই বোনের লিউকোমিয়া ধরা না পড়লে হয়তো কিছুদিনের মধ্যেই ওদের একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যেত। তো উনি কি এখনো পর্যন্ত কোনো খবর পেয়েছেন ওর ব্যাপারে? কি করে পাবেন? খবরটা দেবে কে? দুঃসংবাদটা তাহলে আমাকেই বই নিয়ে যেতে হবে। কি আর করবেন, একজন না একজনকে তো নিয়ে যেতে হবে। তা আপনি যান, চান্ডিলে স্টেশন মাস্টারের কাছে গেলেই তো ওর খোঁজ পেয়ে যাবেন। এখন টাটানগর থেকে চান্ডিলে যাওয়ার কোনো ট্রেন নেই, তাই বাধ্য হই একটা মারুতি ভাড়া করে এগিয়ে চললাম চান্ডিলের দিকে। এই পথে বহুদিন আগে একবার এসেছিলাম বাঘমুন্ডি থেকে বরাহভূম হয়ে। তারপর এই ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম চান্ডিলে। এখানকার স্টেশন মাস্টারের কাছে খোঁজ খবর নিতে গিয়ে আমার দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধু বিরাজের সঙ্গে। ও এখানে ওর শ্বশুর বাড়িতে এসেছিল। আমার মুখে রূপার নাম শুনে ও চমকে উঠল। বলল, তুই আবার ওর ফাঁদে পড়লি কবে থেকে? আমি অবাক হয়ে বললাম, ফাঁদ মানে? ওরে বাবা, সাংঘাতিক মেয়ে, যেমনই তেজি তেমনই জেদি, আর তেমনই কি? না থাক, তোর আবার মেয়েদের ব্যাপারে অ্যালার্জি। তবে খুব সাবধান,
ওর সঙ্গে মেলামেশা করার আগে জেনে রাখিস ও একটা সাক্ষাৎ বাঘিনী। এই ধরনের কথাবার্তা আমি একদম পছন্দ করি না, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার সময় এমন সব কথাবার্তা সহ্য করতেই হয়। তাই ওকে এড়িয়ে স্টেশন মাস্টারের ঘরেই গেলাম। স্টেশন মাস্টার বাঙালি ভদ্রলোক, অত্যন্ত অমায়িক এবং ভালো মানুষ। আমি যেতে প্রথমেই আমাকে বসতে বললেন। নিজের হাতে এক গ্লাস জল খাইয়ে চা আনতে পাঠালেন একজনকে। তারপর বললেন, এবার বলুন আপনি কে, কোত্থেকে আসছেন? আমি বললাম, আচ্ছা আমার নাম অম্বর চ্যাটার্জি, এই যে আমার কার্ড। আমি এসেছি রূপা মাহেশ্বরীর কাছে একটি বিশেষ বার্তা নিয়ে। যদি আপনি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন তাহলে আমি খুবই উপকৃত হই। সে আর এমন কি কথা, এই কাছেই তোর বাড়ি, বড় ভালো মেয়ে, নন বেঙ্গলি বুঝলেন, কিন্তু বাংলাতেই পড়াশুনো, বাংলাতেই সব কিছু, ভালো করে বিয়েও হয়েছিল। তবে সুখ ছইল না ওর কপালে। এই ডিভোর্সের পর একটা নতুন জীবন বেছে নিয়েছে। নিজের বাড়িতেই একটা ফ্রি কোচিং সেন্টার খুলেছে, তাছাড়া গানের স্কুলে গানও শেখায়। আচ্ছা, তা কে কে আছেন ওনার বাড়িতে? কেউ না, বাবা রেলে চাকরি করতেন, এই ছোটবেলায় মা মারা যায় তো এখন তো একাই আছে। বয়সও বেশি নয়, এই খুব জোর 25-26 হবেই। আমি বললাম, আচ্ছা জয়দীপ ব্যানার্জি নামে কারোর সঙ্গে ওর কোনো সম্পর্কের কথা আপনার জানা আছে? হ্যাঁ, এই ছেলেটি বড় ভালো ছেলে, এই টাটানগরে সাকচিতে একটি ফ্ল্যাটে থাকে। এই প্রমোটারি করে প্রচুর টাকার মালিক হয়েছে শুনেছি। খুব শিগগির রূপার সঙ্গে ওর একটা স্থায়ী সম্পর্ক গড়ে উঠতে চলেছে। শুনেছি কলকাতায় একটা ফ্ল্যাটও কিনবে, তারপরেই নাকি রূপাকে এখানকার পাট চুকিয়ে ওখানে নিয়ে চলে যাবে। তাহলে ওর ব্যবসা আপাতত বন্ধ, হয়তো নতুন করে শুরু করবে কলকাতাতেই। কেননা এখানে রামু যাদব নামে এক সমাজ বিরোধী যেভাবে ওর পিছনে লেগেছে, তাতে যে কোনো মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে বুঝলেন। তাছাড়া রূপাকেও ইদানিং খুব বিরক্ত করছে। শুনেই বললাম, কি নাম বললেন? রামু যাদব? হ্যাঁ, আপনি চেনেন নাকি লোকটাকে? না না না। আচ্ছা লোকটা কোথায় থাকে বলতে পারেন? আরে ওর কোনো নির্দিষ্ট ঠেক কিছু নেই। শুনেছি ডিমনার কাছে ওর একটা আস্তানা রয়েছে, এই বর্ন ক্রিমিনাল একটা বুঝলেন। এই নামটা বলে আপনি যে কি উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটি হত্যাকাণ্ডের ব্যাপারেই ওই রকমই একজনকে আমি হন্যে হয়ে খুঁজছি। মাস্টার মশাই অবাক হয়ে বললেন, আপনি তাহলে কে মশাই? হত্যাকাণ্ডের ব্যাপারে যখন খুঁজছেন তখন আপনি নিশ্চয়ই পুলিশের লোকটোক হবেন। হ্যাঁ, আমি আমার আসল পরিচয় দিয়ে সব কথা খুলে বললাম মাস্টার মশাইকে। শুনে স্তব্ধ হয়ে গেলেন উনি। কপাল চাপড়ে বললেন, কি বলছেন আপনি? জয়দীপ নেই? আবার নতুন করে কপাল পড়ল এটা? এই দুঃসংবাদ ওকে দেব কি করে? দেখুন, এখনই কিছু বলার কি দরকার? ওই ব্যাপারে কোনো কথা না বলে আমার তদন্তের কাজে লাগে এমন দু একটা কথা আমি ওকে জিজ্ঞেস করে চলে আসব। আসুন তাহলে আমার সঙ্গে। এই দুঃসংবাদটা একটু দেরিতে খবরের কাগজের মাধ্যমে না হয় জানুক। স্টেশন এলাকা থেকে একটু দূরের নির্জন পরিবেশে বাংলো প্যাটার্নের একটি বাড়ির সামনে এসে মাস্টার মশাই বললেন, এই বাড়িটা। মাস্টার মশাই দরজায় নক করতে এক আদিবাসী কিশোরী দরজা খুলে বাইরে এসে বলল, কিশোরীলাল এসে বলল জয়দার খুব অসুখ, তাই শুনেই তো দিদি গেছে। কোথায় গেছে? সাকচিতে। সাকচিতে? কখন গেছে? কাল সন্ধেবেলা। জয়দার বোনের অসুখের খবর পেয়ে জয়দার কলকাতায় যাওয়ার কথা ছিল। দিদি ফোনে জেনেছে জয়দা বাড়ি যায়নি, তাই। সর্বনাশ, যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেতে পারলো না? আপনি তো কাল নিমডিহিতে গিয়েছিলেন। মাস্টার মশাই আমার হাত ধরে খানিকটা তফাতে নিয়ে এসে বললেন, এই যা ভয় করেছিলাম তাই হলো। এই মেয়েটা শেষ পর্যন্ত রামু যাদবের খপ্পরই পড়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস ওই হত্যাকাণ্ডের নায়ক রামু ছাড়া আর কেউ নয়। আচ্ছা ওই কিশোরীলালকে? ওই চ্যাংড়া ছেলে একটা, লাইনের ওপারে বস্তিতে থাকে। কিশোরীলাল, মদনলাল আর সোনামানিক, ওরা 3 সঙ্গী। এমনিতে বাইরের থেকে দেখে ওদের স্বরূপ আপনি বুঝতে পারবেন না, তবে ভেতরে ভেতরে মোস্ট ডেঞ্জারাস। আমার মনে হয় রামুর সঙ্গে ওদের নিশ্চয়ই যোগাযোগ রয়েছে। ওরই নির্দেশে ওরা মিথ্যে সংবাদ দিয়ে সর্বনাশটা করেছে রূপার, বুঝলেন। আমি বললাম, গুলিবিদ্ধ যে ছেলেটি আমার বাড়িতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে এদের 3 জনের একজন নয় তো? হতে পারে,
এতক্ষণ এই সম্ভাবনার কথাটা আমার মাথা দিয়ে আসেনি। কিরকম দেখতে বলুন তো ছেলেটিকে? আমি চেহারার বর্ণনা দিতেই মাস্টার মশাই বললেন, বুঝেছি, এই সোনা মানিক ছাড়া আর কেউ নয়। আচ্ছা, আমাকে একবার ওর বাড়িতে নিয়ে যেতে পারবেন? বেশ তো, চলুন না। আমরা একটা রিকশায় চেপে লাইন পার হয়ে ওদিকের বস্তিতে গেলাম। সোনামানিকের বাড়িতে খোঁজ খবর নিয়ে জানলাম সে আজ 2-3 দিন বাড়িতে ফেরেনি। ওর বাবা একটু গম্ভীর স্বরে বললেন, কেন আমার ছেলের খোঁজ কেন নিচ্ছেন বাবু আপনারা? আমার ছেলে কি কিছু অন্যায় টন্যায় করেছে? আমি বললাম, সত্যি অন্যায় কিছু করেছে কিনা তা প্রমাণ সাপেক্ষ, তবে বাড়িতে ওর যদি কোনো ছবি থাকে এবং আপনি যদি দেখাতে পারেন তাহলে খুব ভালো হয়। বলার সঙ্গে সঙ্গেই ওর মা একটা অ্যালবাম নিয়ে এসে বললেন, এই তো আমার ছেলের ছবি। বলুন না কি হয়েছে ওর? ও আজ কদিন ধরে বাড়ি ফিরছে না কেন? ছবির দিকে তাকিয়ে আমি নির্মম হই বললাম, দেখুন মাসিমা, ও আর কখনোই বাড়ি ফিরবে না। আপনারা হাওড়ায় গিয়ে বরঞ্চ পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। হাজার হলেও মা তো আমার কথা শোনা মাত্রই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। আমি ওর বাবাকে বললাম, এই কিশোরীলাল আর মদনলাল নিশ্চয়ই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? ওর বাবা বললেন, ওরাই তো দেখে নিয়ে গেছিল আমার ছেলেটাকে, তারপর ওরা ফিরল, কিন্তু আমার ছেলেটা ফিরল না। কাল সকালে একবার দেখেছিলাম কিশোরীলালকে, ছেলের কথা জিজ্ঞেস করতে বলল। ওর ব্যাপারে ওরা কিছুই জানে না। আচ্ছা, ওদের যে কোনো একজনকে আপনি ডাকিয়ে আনতে পারেন? না বাবু, ওরা ফাঁকা মাঠের বেড়াল, কোথায় ঘুরছে কখন তা কে জানে। আমি মাস্টার মশাইকে ইশারায় স্থান ত্যাগ করতে বলে চলে এলাম সেখান থেকে। তারপর এখানকার লোকাল থানাকে সব কথা জানিয়ে যখন টাটানগরে যাব বলে স্টেশনে আসছি, তখনই উজ্জ্বল শ্যামবর্ণ ছিপছিপে চেহারার একটি ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, স্যার, আপনি কি পুলিশের লোক? কেন বলুন তো? এদের ব্যাপারে অনেক কিছু আমি জানি, তাই 2-4 কথা আপনাকে বলতে চাই। তা এতে তো তোমার বিপদ হতে পারে। সোনামানিক আমার বন্ধু, ছেলেটা কিন্তু সত্যিই খুব ভালো। শুধু ওই 2 বাজে ছেলের পাল্লায় পড়ে ইদানিং 12টা বেজে গেছে। ওর মর্মান্তিক পরিণতির কথাটা কাল রাতেই আমি জেনেছি। সেই সঙ্গে জেনেছি জয়দীপ ব্যানার্জির খুন হওয়ার ব্যাপারটাও। কিন্তু সব জেনেও না জানার ভান করে আছি। রূপাদিকে ওরা যেভাবে বিপদের মুখে ঠেলে দিল, তাতে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। তাই যদি হয় তাহলে রূপাদিকে তুমি সাবধান করে দিলে না কেন? বললাম তো, সব কিছু হয়ে যাওয়ার পর কাল রাতেই যা জানবার জেনেছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোহন, আমার বোন রূপাদির ছাত্রী। তা কাল রাতে আমি যখন ওই নর্থ কেবিনের পাশ দিয়ে আসছি, তখনই মদনলাল ও কিশোরীলালকে এক জায়গায় বসে শলা পরামর্শ করতে দেখেই আমার সন্দেহ হয়, কেননা ওরা প্রায় খারাপ কাজ করতে থাকে। তাই আমি লুকিয়ে ওদের কথাবার্তা শুনি। ওরা এবার আর কি সর্বনাশ করতে চলেছে তা আগাম জানবো বলে। এমন সময় ট্রেন আসার শব্দ শোনা গেল। ও বলল, ওই যে আপনার ট্রেন আসছে। তোমার কথা না জেনে আমি এক পাও নড়ছি না এখান থেকে। ওদের কথা কি শুনলে সেটা বলো। ট্রেন এলো, ছেড়ে চলেও গেল। আমি ওকে নিয়ে স্টেশনেরই একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। ও বলল, কিশোরীলাল বলেছিল, বেশি সততা দেখাতে গিয়ে মরল ছেলেটা। ও যে ফিল্ডে নেমে ওইভাবে পাল্টি খেয়ে যাবে তা কে জানতো? আর তাই বলে তুই হট করে গুলি চালাতে গেলি কেন? প্রমাণ লোপাট করার জন্য। জয়দীপ ব্যানার্জির খুনের ব্যাপারে ও যেরকম বাধা দিয়েছিল, তাতে আমার মনে হয় ও নিজেই গিয়ে পুলিশকে জানিয়ে দিত সব কথা। মাঝখান থেকে অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। ওই শয়তান ছেলেটা কোথায় যে লুকোলো ব্রিফ কেসটা কে জানে। অচেনা অজানা জায়গা, তাই ঝুঁকি না নিয়ে পালিয়ে চলে এসছি। জয়দীপ ব্যানার্জির ওই পরিণতির কথা শুনেই তো রামুদা আমাকে বলল, এত বড় দাওটা যখন মারতে পারলি না, তখন তো তোদের হাত খালি। এখন ওই রূপা মেয়েটিকে যদি আমার ফাঁদে ফেলতে পারিস,
তাহলে কথা দিলাম, তোদের পকেট আমি ভর্তি করে দেব। মেয়েটা একদিন সবার সামনে আমার গালে চড় মেরেছিল। শুধু সোনামানিকটার জন্যই সব চাল ভেস্তে গেল আমাদের। ওটাকে কেন জোরালি বলতো? কি করব, কদিন ধরেই কাজতে কাজতে করে আসছিল, তারপর ট্রেনে উঠে জয়দীপ ব্যানার্জিকে দেখে যে অমর হয়ে যাবে তা কে জানতো। আমি রোহনকে বললাম, আচ্ছা কিশোরীলাল আর মদনলালকে এখন কোথায় পাওয়া যেতে পারে? আমি ওদের 9:55 ট্রেনে টাটানগরের দিকে যেতে দেখেছি। তার মানে ওরা টাটানগরেই গেছে। আচ্ছা রামু যাদব তো ডিমনায় থাকে তাই না? জায়গাটা চিনি আমি, আপনি যদি বলেন তো আমিও যেতে পারি আপনার সঙ্গে। আমি দারুণ উল্লসিত হয়ে বললাম, একেই বলে মেঘনা চাইতেই জল। তুমি সঙ্গে থাকলে কাজের অনেক সুবিধা হবে আমার। রামু যাদব, কিশোরীলাল, মদনলালকে তুমি চিনিয়ে দিতে পারবে কি? পারবে তো? আপনি তবে একটু অপেক্ষা করুন, আমি চট করে বাড়িতে একটা খবর দিয়ে আসি। কোনো প্রয়োজনই নেই, তোমার বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে যা যা বলবার সব বলে ওকেই বললাম রোহনদের বাড়িতে আমার সঙ্গে ওর যাওয়ার খবরটা গোপনে পৌঁছে দিতে। একটা ট্রেন তো বেরিয়ে গেল, পাঠানকোট টাটানগর এক্সপ্রেস। এখন আর কোনো ট্রেন নেই, তাই আবার একটা মারুতি নিয়েই এগিয়ে চললাম টাটানগরের দিকে। টাটানগরে পৌঁছে নিজের পরিচয় দিয়ে ওখানকার পুলিশকেও জানালাম সমস্ত কথা। তারপর থানার মারফতই জানালাম আমার এলাকার পুলিশ স্টেশনে। এরপর আমি টাটানগরে যে লজে উঠেছিলাম সেই লজেই আবার উঠলাম রোহনকে নিয়ে। বেলা অনেক হয়েছে, স্নান খাওয়ার পর্বটা সেরে নিয়ে মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে এগোতে হবে আসল কাজে। বিকেলের দিকে রোহনকে নিয়ে কিছুক্ষণ এখানকার জুবিলি পার্কে কাটিয়ে ঠিক সন্ধ্যের মুখে চলে এলাম ডিমনাতে। রোহন বলল, পাহাড়ের কোলে ওই যে দেখছেন বাড়িটা, ওখানেই রামু যাদবের আস্থানা। যদিও ও বাড়িতে ঢুকিনি কখনো, তবুও বাড়িটা চিনি। ডিমনা লেকে একবার পিকনিক করতে এসে দেখেছিলাম বাড়িটা। রূপাদি ওখানেই আছে, কিশোরীলাল ও মদনলাল, এরা দুইজন ওই জায়গা ছাড়া অন্য কোথাও থাকবে না। আমি বললাম, রামু যাদবের বাড়িটা চিনে রাখা আমার দরকার ছিল খুবই, কিন্তু রূপা কি সত্যি সত্যি ওখানে আছে? রামু যাদবের এই একটাই ঘাঁটি। বুঝলাম। রূপা মাহেশ্বরীর ব্যাপারে যা শুনেছি তাতে ওর মতো মেয়ে এই কিশোরীলালের কথা শুনে ওই ধূর্তের ফাঁদে পা দেবে বলে আমার মনে হয় না। অসম্ভব নয়, কেননা কিশোরীলাল ও মদনলাল প্রকৃতিগতভাবে খল হলেও ওদের কথাবার্তা শুনলে বুঝতেই পারবেন না ওরা খুব একটা বাজে ছেলে বলে। কাজেই ওদের কথায় বিশ্বাস করতেও পারেন রূপাদি। এখন তাহলে কাজ শুরু করা যাক। কিভাবে করবেন? তুমি বরং একটু উদ্যোগী হয়ে দেখো বদ ছেলে দুটো এখানেই আছে কিনা। রোহন কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। আমি বেশ কিছুটা দূরে অন্ধকারে লুকিয়ে রইলাম। ও দরজায় নক করতেই দারোয়ান গোছের একজন প্রবীণ বিহারী লোক দরজা খুলে বেরিয়ে এলো। রোহন তাকে কি যেন বলতেই লোকটি অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দিল দূরের দিকে। ও আবার আমার কাছে এসে আমাকে ইশারায় ডেকে নিয়ে চলল লেকের একটু নির্জনতার দিকে। সেখানে যেতেই দুই মূর্তিমানের সাক্ষাৎ পেলাম। আমি লুকিয়ে রইলাম একটি গাছের আড়ালে। রোহন এগিয়ে গেল ওদের দিকে। রোহনকে দেখেই ভূত দেখার মতো করে আঁতকে উঠল ওরা। বলল, কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তোরা কি জানিস তোদের খোঁজে আজ পুলিশ এসেছিল? ওরা দারুণ ভয় পেয়ে বলল, সত্যি? কিন্তু কেন? সেটা তো তোরাই ভালো জানবি। রূপাদির মতো মেয়েকে তোরা ওই রামু যাদবের খপ্পরে কি করে তুলে দিলি? সত্যি খুব ভুল হয়ে গেছে রে। না না, ভুল নয়, এক অমার্জনীয় অপরাধ করে ফেলেছি আমরা। রূপাদি এখন কোথায়? সে আমি জানি না। কাল রাতে রামু যাদবের লোকেরা আচমকার ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে কিডন্যাপ করার চেষ্টা করে, তখন রূপাদি কিচ্ছু করতে পারেনি। কিন্তু পরে গাড়ি থেকে নামার সময় আচমকা ভয়ঙ্কর মূর্তিতে ওদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ওদের এমন অবস্থা করেছে যে ওরা প্রায় মরতে বসেছে। রূপাদি যে বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে ছুরি নিয়ে বেরিয়েছিল তা জানতো না কেউ। ও ছুরির খাই। তারপর তারপর কি হলো?
তারপর দলমার ওই ভয়ঙ্কর জঙ্গলের দিকে নাকি ও ছুটে গেছে, সেরকমই দেখেছে লোকজন। তোরা কি তখন ধারে কাছে ছিলি? আরে না না, আজ সকালে আমরা এখানে এসে সব শুনলাম। আমরা তো রামু যাদবের কাছে এসেছিলাম আমাদের হিসাব বুঝে নিতে, আর ওই রামু যাদব আমাদের টাকা তো দিলই না, উল্টে বলল রূপা মাহেশ্বরীকে না পাওয়া পর্যন্ত আমরা যেন তাকে বিরক্ত না করি। রূপাদি যে রামু যাদবের খপ্পরে পড়েনি এটা অত্যন্ত ভালো খবর, কিন্তু জয়দীপদাকে খুন করলি কার নির্দেশে? মিথ্যে কথা, কে বললো আমরা তাকে খুন করেছি? সোনামানিককেও খুন করেছিস তোরা। মদনলাল এবার কঠিন গলায় বলল, এত সব তুই কি করে জানলি বল? কাল রাতেই তোদের দুজনের কথা শুনেছি আমি। তাহলে তো সোনামানিকের মতো অবস্থা তোরও হওয়া উচিত, নাহলে তুই শালা আমাদের ধরিয়ে দিবি। কিন্তু তুই এখানে এলি কিসের জন্য? আমি যেসব জেনেছি সেই কথাটা তোদের বলবার জন্যই এসেছি। তবে তো তোকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখা নয়। বলেই একটা রিভলভার বার করলো মদনলাল। আমিও অঘটন কিছু একটা ঘটে যাওয়ার আগেই আমার রিভলভার উদ্যত করে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে চমকে উঠল ওরা। রোহন বলল, উনি পুলিশের লোক। কিশোরীলাল ও মদনলাল দুজনেই তখন লুটিয়ে পড়ল আমার পায়ে। উঠতি মস্তান হলে যা হয় আর কি। রোহন আমার নির্দেশে মদনলালের হাত থেকে পিস্তলটা কেড়ে নিল। কিশোরীলাল বলল, ওই রকম খুন খারাপের রাস্তায় যাওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না স্যার, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি এখনো ভেবে পাচ্ছি না। আমি বললাম, কি থেকে কি হয়ে গেল সেটাই তো আমি তোমাদের মুখ থেকে শুনতে চাইছি। সেদিন বিকেলে আমরা যখন চায়ের দোকানের আড্ডা থেকে স্টেশনের দিকে আসছি, তখনই রূপাদির গানের স্কুলে দুটো মেয়ে কথা বলছিল। তো শুনে আমার মাথায় একটা বদ মতলব খেলে গেছিল। আমি সঙ্গে সঙ্গে মদনের কাছে এসে কথাটা বললাম। মদন আমাকে বলল, এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করার নয়। আমি এখনই টাটানগর চলে যাচ্ছি। স্টেশনে প্রতিটি ট্রেনের দিকেই নজর রাখছি আমি। তুই সোনামানিককে নিয়ে একটুও দেরি না করে চলে আয়, তবে খুব সাবধান, কেউ যেন ট্রেন না পায়। সোনামানিকটা অনেকদিন ধরে কাজ করছিল, তাই এক কথা রাজি হয়ে গেল। তবে কাজটা কি সেটা অবশ্য সোনামানিক জানতো না, শুধু এটুকু জেনেছিল এই কাজটা করতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা যখন স্টেশনে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম মদনলালের মুখ খুশিতে ভরপুর। বলল, কেল্লা ফতে, জয়দীপ ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছে। এই উনি টাউন আমেদাবাদ হাওড়া এক্সপ্রেসের একটি কুপে ম্যানেজ করেছেন। আমিও যে ওই গাড়িতে যাচ্ছি তা ওকে বলেছি। আমি ওকে সময় মতো ট্রেনে বসিয়ে যা করার করব। ট্রেন ছাড়লেই তোরা দুজন উঠে পড়বি, তারপর লুকিয়ে থাকবি বাথরুমে। আমি ওকে ট্রেনে উঠিয়ে দিয়ে আর ট্রেন থেকে নামবো না, সময় মতন ডেকে নেব তোদের। কিন্তু ধর চেকার বা পুলিশ যদি ধরে? আর তখন অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে এখন। তবে এই প্রচণ্ড শীতে ঘুমের ধান্দায় থাকে সবাই, কারো পাত্তা পাওয়া যাবে না। তারপর সেই মতোই কাজ হলো স্যার। ট্রেন ছাড়তেই আমরা নজর এড়িয়ে ঠিক ঢুকে পড়লাম ট্রেনের বাথরুমে। খানিক বাদে মদনলাল এসে ডেকে নিয়ে গেল আমাদের। গোলমালটা তখনই বাঁধলো। জয়দীপকে দেখেই বেঁকে দাঁড়ালো সোনামানিক। কিরে, এ কি করতে যাচ্ছিস তোরা? হ্যাঁ, আমি বললাম, এখন কোনো চিন্তা ভাবনা সময় নেই, ব্রিফকেসটা তুই নে আর বাথরুমে চলে যা। মদন ওর জলের সঙ্গে এমন ওষুধ দিয়ে দিয়েছে যে সহজে ঘুম ভাঙবে না, আর আমরা সময় মতো চেন পুলিং করে দেবো। তো এসব শুনে সোনামানিক বলল, তোরা যা করছিস কর, হ্যাঁ আমি কিন্তু এসবের মধ্যে নেই। তারপর মদন বলল, এই শোন, বেশি সেন্টিমেন্টাল হোস না। তো আমি বললাম যে তাহলে এখনই চেন পুলিং করে দিই। তো মদন বলল, জয়দীপ আমাকে দেখেছে, অনেকক্ষণ কথা বলেছি ওর সাথে। ওর ওয়াটার বটলে জল ভরে দিয়েছি, ওকে ট্রেনে উঠিয়ে দিয়ে ওর কূপে বসে গল্প করছি। পরে জ্ঞান ফিরলে এসব কথা যদি উনি পুলিশকে বলেন, তখন আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? অতএব সোনামানিক বলল, শোন না, তোদের পায়ে ধরছি, তোরা এই কাজ করিস না। কিন্তু আমরা ওর কথা শুনিনি। ওই জয়দীপ দাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম। তারপর কেমন যেন হয়ে গেল সোনামানিক। ও দু চোখ থেকে যেন আগুন বেরোচ্ছিল। আমাদের অবশ্য ট্রেন থেকে নামবার সময় চেন পুলিং করতে হয়নি। ওই মৌরি গ্রামে ঢোকবার মুখে সিগন্যাল না পেয়ে ট্রেনটা থেমে গেছিল, আর তখনই আমরা নেমে গেছিলাম। সোনামানিক উল্টো দিকের দরজা দিয়ে নেমে পালাতে গেল,
কিন্তু ভারী ব্রিফকেসটা নিয়ে ছুটে বেশি দূর পালাতে পারেনি, আমাদের নজরে এসে গেছিল। আমরা ওকে থামতে বললাম কিন্তু ও থামেনি, বললো কাছে পিঠে যদি কোনো থানা থাকে তবে সেখানে গিয়ে থামবে। আমরা বুঝতে পেরে গেছিলাম যে আমাদের কাজকর্ম ওর ভাল লাগেনি এবং আমাদের ধরিয়েও দিতে পারে, তাই নিজেরা বাঁচার জন্য ওকে গুলি করেছিলাম। আমি 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 গুলি করেছিলাম ওকে। ঠিক সেই সময় একটা বাড়ির আলো জ্বলে উঠতেই আমরা গা ঢাকা দিয়েছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে এখানে থাকলে বিপদের আর শেষ থাকবে না, কেননা এবার হইচই শুরু হবে কিছুক্ষণে। কিশোরীলালের সব কথা শুনে আমি বললাম, ওই আলো আমিই জ্বেলেছিলাম, কিন্তু তোমাদের ওই বন্ধু আর তোমাদের কাউকেই না দেখে আমি আবার ঘরে ফিরে গিয়েছিলাম। গিয়ে দেখি তোমাদেরই বন্ধু আমার বাড়ির বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে অবশ্য মরবার আগে জয়দীপ ব্যানার্জি এবং পূজা এই দুটো নাম বলতে পেরেছিল। আচ্ছা, ওই টাকাগুলোর কথা বলেনি আপনাকে? কিছু বলেনি, ওগুলো পরে পেয়েছি। তা আপনি কি এখন আমাদের অ্যারেস্ট করবেন? তোমরাই বলো এই অবস্থায় আমার কি করা উচিত। মদনলাল বলল, আমাদের আমাদের দুজনকেই আপনি গুলি করে মারুন। এ জীবন আমরা আর রাখতে চাই না। আমরা যখন দুজনকে হত্যা করেছি তখন দুজনই আমরা গুলিতে মরি। আমি বললাম, না, আমার ইচ্ছা তোমরা স্বেচ্ছায় ধরা দাও। তার আগে বলো রামু যাদবকে আমি ধরবো কিভাবে? সে তো এখন বাড়িতেই আছে। পুরো দুটো সাঙ্গপাঙ্গর অবস্থা খুব খারাপ। রূপাদি ছুরি দিয়ে এমনভাবে ফাঁসিয়েছে যে ওরা বাঁচবে কিনা সন্দেহ। কোন ডাক্তার এসে বোধহয় সেলাই টেলাই করেছে, অক্সিজেনও চলছে শুনলাম। এই কেস নিয়ে হাসপাতালে গেলে পুলিশের হাতে একদম ডেফিনেটলি ধরা খেত, তাই বাড়িতেই চলছে ট্রিটমেন্ট। রূপাদি এখন কোথায়? ওই দলমার জঙ্গলে প্রচুর জন্তু জানোয়ার আছে। রাতের অন্ধকারে ওখানে যখন গিয়ে ঢুকেছে তখন আর ওর ফিরে আসার কোনো সম্ভাবনা তো আমি দেখছি না। আর সারাদিনে আমরাও জঙ্গল তোলপাড় করে খুঁজেছি। রামু যাদবও হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু কোনো সন্ধানই পাইনি ও। এমন সময় অন্ধকারের ভেতর থেকে কে যেন বলল, সন্ধান আমি দিতে পারি তোমাদের। কিশোরীলাল বলল, এ কি মিসিরজি আপনি? মিশিরজি বলল, হ্যাঁ আমি। এই সমস্ত কাজ কাম আমি আর চোখে দেখতে পাচ্ছি না। মেয়েটিকে কাল রাতে আমি সরিয়ে দিয়েছি। ওকে জঙ্গল থেকে উদ্ধার করে আমার বিটিয়ার কাছে রেখে এসেছি। বলেছি আমি না বলা পর্যন্ত ও যেন ঘর থেকে না বেরোয়। ও আমার ঘরেই আছে। এখন আপনাদের কথা সব শুনে বুঝলুম ওকে আপনাদের হাতে তুলে দেওয়াই ভালো। আমি বললাম, আপনি সত্যিকারের একটি ভালো কাজ করলেন মিশিরজি। এখন বলুন যে থানার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? মিশিরজি বলল, ওই দেখুন। তাকিয়ে দেখি একটু দূরেই একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। আমি সকলকে সেখানে নিয়ে যেতেই একজন ইন্সপেক্টর বললেন, আপনার রিপোর্টের ভিত্তিতেই আমরা এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশও আপনার নাম করে আমাদের সাহায্য চেয়েছে, তাই আমরা এদিকে এসেছিলাম। এখন বলুন আমরা কি করতে পারি আপনার জন্য। আমি কিশোরীলাল ও মদনলালকে দেখিয়ে বললাম, এই যে এরা দুজন হলো আসামি। এরা অপরাধ স্বীকার করেছে এবং স্বেচ্ছায় ধরা দিচ্ছে। এদের আপনি অ্যারেস্ট করুন। আর সেই সঙ্গে নারী হরণের দায়ে অভিযুক্ত রামু যাদব ও তার সঙ্গীদেরকেও অ্যারেস্ট করতে হবে। আমার এখানে অন্য কাজও আছে, সেটা শেষ করে কিছু সময়ের মধ্যেই আমি থানায় যাচ্ছি। পুলিশ ওদের দুজনকে সঙ্গে নিয়েই রামু যাদবের বাড়িতে ঢুকল। সেখানে তখন অন্য গল্প। গুরুতর আহতদের একজন ততক্ষণে একেবারেই শেষ হয়ে গেছে। আরেকজনের দেহে প্রাণটুকুই অবশিষ্ট আছে মাত্র। আর রামু যাদব পুলিশের আগমন বার্তা টের পেয়েছে। কখন কোন ভাগে যে কেটে পড়েছে কে জানে। আমি রোহনকে নিয়ে মিশিরজির সঙ্গে জঙ্গলের কাছাকাছি একটি বস্তিতে গেলাম। রূপা মাহেশ্বরী সেখানেই ছিল। মিশিরজি রূপার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে ও যেন বুকে বল পেল। নির্ভয়ে চলে এলো আমাদের সঙ্গে। ডিমনার চৌরাস্তায় আসতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম আমরা। আর তাতে করেই থানায় এসে ওর জবানবন্দি লিখিয়ে চলে এলাম স্টেশন এলাকায় আমাদের হোটেলে। রাতেই সব কথা খুলে বললাম রূপাকে। টাকাগুলো যে আমার হেফাজতে আছে তাও বললাম। সব শুনে ও শুধু একটা কথাই আমাকে বলল, জানেন, ওর ওই টাকার প্রতি আমার কোনো মোহ নেই। চলুন কাল সকালে আপনার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওর বোন পূজার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন।
এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প নিশান্তে রাত। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার লাইক করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।